শিখরে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাজ্জাদ কাদির। যখন একটি শিশু জন্মগ্রহণ করেন তখন সে জানে না বড় হয়ে কি হবে। সময়ের পথ পরিক্রমায় কেউ কেউ হয়ে ওঠেন একজন সফল মানুষ। আমাদের অনুষ্ঠানটি সেই সমস্ত সফল মানুষদের নিয়ে যারা তাদের কর্মের মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছেছেন। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন তিনিও তার কর্মের মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছেছেন, খ্যাতির শীর্ষে পৌঁছেছেন, হয়ে উঠেছেন একজন বিখ্যাত মানুষ। বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন, নিজে সমৃদ্ধ হয়েছেন। তিনি হচ্ছেন একজন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং সমাজকর্মী ইলিয়াস কাঞ্চন। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনাকেও আমার অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সঙ্গে এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকেই আমার অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম। আজকে আমরা আপনার সাফল্যের গল্প শুনব, ইলিয়াস কাঞ্চন হয়ে উঠবার গল্প শুনব, কিন্তু তার আগে আমরা আপনার জীবনের উপর নির্মিত একটি অডিও ভিজুয়াল দেখে আসব। বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ ইলিয়াস কাঞ্চন 1956 সনের 24 ডিসেম্বর বর্তমান কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা সদরের আশুতিয়া পাড়ায় এক মধ্যবিত্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। প্রথম স্কুলে শুরু হয় করিমগঞ্জ প্রাইমারি স্কুলে। এই স্কুলে 3য় শ্রেণী পর্যন্ত পড়বার পর ভালো লেখাপড়ার আশায় বাবা মা ছোট্ট ইলিয়াস কাঞ্চনকে মাত্র 10 বছর বয়সে ঢাকায় পাঠিয়ে দেন। 1966 সনে ঢাকায় এসে চাচার বাড়িতে থেকে পুরনো ঢাকার টিপু সুলতান রোডের গ্রাজুয়েট হাই স্কুলে 4র্থ শ্রেণীতে ভর্তি হন এবং এখান থেকেই 1973 সনে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। পরবর্তীতে কবি নজরুল সরকারি কলেজ থেকে 1975 সনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। অতঃপর উচ্চশিক্ষার উদ্দেশ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তার জীবনে ঘটে যায় এক যুগান্তকারী ঘটনা। 1977 সনে গুণী চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্তের বসুন্ধরা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। সেই থেকে শুরু, আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বাংলা চলচ্চিত্র দেখতে পায় এক প্রবাদ পুরুষের জন্ম। একে একে ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে তিনি চিরদিনের মতো বাংলা চলচ্চিত্র প্রেমীদের অন্তরে জায়গা করে নেন। আরে শরম কিসের, জামাল আমার দোস্ত, আরে সুজনের মতো ল্যাংটা কালে। আরে ঘুমটা খুলো না। যতদিন ওই আকাশেতে চন্দ্র সূর্য থাকে, যতদিন ওই নদীর বুকে উজান ভাটি থাকে, যতদিন ওই কৃষ্ণ চূড়া পাখ পাখালি ডাকে, ততদিন আর কেউ মোরা হইব না একলা। সেটা লোকের গায়ে হাত তুলতে তোমার লজ্জা করে না? নিশ্চয়ই তোমার বাবা নেই, মা নেই, বোন নেই। আছে, আছে, আমার বোন আছে, আমি রাওয়ার নিশ্চয়, আমার বোন আছে, আমার বোন আছে, আমার বোন আছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে। ইলিয়াস কাঞ্চন একাধারে সামাজিক অ্যাকশন এবং রোমান্টিক নায়কের চরিত্রে বৈচিত্র্যপূর্ণ অভিনয় করে বাংলা চলচ্চিত্র প্রেমীদের ভিন্ন স্বাদের আমেজ দেন। এছাড়া তিনি চলচ্চিত্র পরিচালনা এবং প্রযোজনাও করেছেন। বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করবার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশে বিদেশে অসংখ্য পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতিও অর্জন করেছেন তিনি। বাংলা চলচ্চিত্রে তুমুল জনপ্রিয়তা এবং ব্যস্ততার মাঝে 1993 সনের 22 অক্টোবর ইলিয়াস কাঞ্চনের জীবনে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চন মারাত্মক সড়ক দুর্ঘটনায় পৃথিবী থেকে বিদায় নেন। শোকে দুঃখে মুহ্যমান ইলিয়াস কাঞ্চন স্ত্রী স্মৃতি বুকে নিয়ে সেই 1993 সন থেকে শুরু করেন সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই।
সড়ক দুর্ঘটনা রোধে গত ২০ বছরে দেশব্যাপী নিরাপদ সড়ক চাই আন্দোলনের সক্রিয় কার্যক্রম এদেশের সকল মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্র এবং সামাজিক আন্দোলনের পাশাপাশি মানুষের সেবায়, মানবতার সেবায়, সামাজিক কাজেও পিছিয়ে নেই। দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠা করেছেন স্কুল, কলেজ ও মাদ্রাসা। পাবনা সুজানগরে প্রতিষ্ঠা করেছেন প্রয়াত স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে জাহানারা কাঞ্চন স্মৃতি হাই স্কুল। বরিশালের বাবুগঞ্জে প্রতিষ্ঠা করেছেন চাঁদ পাশা স্কুল অ্যান্ড কলেজ। নিজ জন্মস্থান কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিষ্ঠা করেছেন জানে জাহান মাদ্রাসা। এছাড়া সড়ক নিরাপত্তার লক্ষ্যে প্রতিষ্ঠা করেছেন একটি ড্রাইভিং স্কুল, যেখান থেকে সম্পূর্ণ বিনা খরচে গরিব বেকার যুবকরা ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারে। এই স্কুল থেকে এ যাবৎ ৩ শতাধিক যুবককে ড্রাইভিং প্রশিক্ষণ দেয়া হয়েছে। মানবতার সেবায়, মানুষের সেবায় এক অনন্য মানুষ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সম্পূর্ণ নিজ উদ্যোগে, নিজের চেষ্টায় সুপ্রতিষ্ঠিত একজন মানুষ তিনি। তার জীবন এবং কর্ম যে কারো জন্য এক অনুকরণীয় আদর্শ হতে পারে। শূন্য থেকে শিখরে ওঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত ইলিয়াস কাঞ্চন। আমরা অডিও ভিজুয়ালটি দেখলাম। প্রথমেই জানতে চাইব আপনি যে পরিবার থেকে এসেছেন সেই পরিবারের কথা। আমি খুবই একটা সাধারণ পরিবারের ছেলে, কৃষক পরিবারের ছেলে, এবং আমি কৃষক পরিবার বলতে আমি গর্ববোধ করি। কারণ এদেশের উন্নতি, এদেশকে যে জায়গায় নিয়ে গেছে, আমি মনে করি যে কৃষকদের সফলতায় আজকে কিন্তু এই জায়গায় এসেছে। আমি সেই কৃষক পরিবারের সন্তান। আমার বাবা জনাব আব্দুল আলী, উনি 2 বছর হলেন মারা গেছেন। আর মা হলেন শরূপা খাতুন। ভাই বোন কজন? উনিও মারা গেছেন প্রায় 3-4 মাস হলো, উনি মারা গেছেন। আর ভাই বোন আমার 6 ভাই, 3 বোন ছিল, এখন বর্তমানে 2 বোন আছে। সবাই আমার ছোট, আমি সবার বড়। আপনি প্রথম সন্তান। বর্তমানে আপনার পরিবারে কে কে আছেন? বর্তমানে আমার পরিবারে আমার ভাই বোনরা তো আছেনই, আর আমার নিজের যেটা মানে পরিবার বলবো সেটা, সেখানে আমার এক ছেলে এক মেয়ে। ছেলের নাম হলো মিরাজুল মঈন জয়, জি, আর মেয়ের নাম হলো ইশরাত জাহান ইমা। জানতে চাইবো আপনার শৈশব কৈশোরের কথা। ক্লাস 3 পর্যন্ত আমি দেশের বাড়িতে ছিলাম। তারপরে আমি ঢাকায় চলে আসি। ঢাকা চলে আসার পর অবশ্য আমার জীবনটার আমার অন্যরকম আমার একটা ধারা শুরু হয়। আমি দেশে যখন ছিলাম তখন খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না। ক্লাস 3 পর্যন্ত সত্যি করে অ্যাভারেজ স্টুডেন্ট, কোনো রকম হয়তো পাস করতাম। তার আগে যে একদম ছোটবেলা যেটা, সেটা স্কুলে যাওয়ারও একটা ভীতি আমার মধ্যে কাজ করতো, ভয় পেতাম স্কুলে যাওয়া। কারণ প্রথম যেদিন আমি স্কুলে যাই সেদিনই আমি দেখলাম যে একজন টিচার মানে ছাত্রদের যেভাবে মারলো, ও মার দেখে আমি ভয় পেয়ে গেলাম। আচ্ছা, পরের দিন আমি আর স্কুলে গেলাম না, আমি মানে স্কুল পলাইলাম। আমার সঙ্গে আর আমার এক চাচাতো ভাই ছিল, তাকে নিয়ে মটরশুঁটি খেতে পলাইছিলাম। তো তার পরবর্তী সময় আমাকে আর মানে কোনোভাবে স্কুলে দিতে পারছিল না। তো আমার বড় চাচা আমাদের ফ্যামিলির সব কিছু দেখতেন আর কি, উনি মুরব্বী, বাবারাও তাকে ভয় পান। যেখানে আমার বাবা ভয় পায়, আমার কীরকম ভয় হওয়া উচিত। তো উনিও আমাকে মানে রাজি করাতে পারলেন না। শেষ পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করলো, তুই কি মাদ্রাসায় পড়বো তাহলে? আমি মনে করছি ওইটা বোধহয় খুব সুখের জায়গা আর কি, খুব আনন্দের জায়গা। আমি বললাম যে হ্যাঁ। তো সেখানে গেলাম। সেদিনে যাওয়ার পর মানে 2 দিন না 3 দিন পর আমি পড়া পারলাম না। উনি পেন্সিল দিয়ে আমার কাঁধের মধ্যে এমন চাপ দিছে, আচ্ছা, তারপরে তো আমি এখন মাদ্রাসাও যাব না। তা এখন মানে আমি বলতেছি মাদ্রাসা যাব না, চাচা বলতেছে তুই স্কুলে যাবি না, মাদ্রাসা যাবি না, তাহলে তুই কি করবি? তুই কি তাহলে মানে রাখালদের মতো গরু রাখবি? আমি মনে করছি এটাই বোঝে খুব আনন্দের বিষয়। তা আমি মাথায় করলাম যে আচ্ছা ঠিক আছে, তুই গরু রাখাল হবে, চল। গরুর বাচ্চা একটা দিল, দিয়ে বললো চল আমার সঙ্গে মাঠে চল দেখ। তো সেখানে আমাকে নিয়ে গেছে, ওই খালি গায়ে ছিল আমার, আচ্ছা, হাফ প্যান্ট পরা আর খালি গায়ে।
তো ওখানে কিছুক্ষণ থাকার পর আমার পিঠের মধ্যে ফোসকা পড়ে গেল। আচ্ছা। আর আমার দাদি আমাকে খুব আদর করতো, প্রচণ্ড ভালোবাসতো। যদিও তার অনেকগুলো সন্তান ছিল আমার দাদি, কিন্তু তারপরে দিয়েও কেন জানি না, এটা বুঝলাম না, মানে আমার দাদির, আমার মনে হতো যে আমি দাদির ছোট সন্তান আর কি, এরকম সে আমাকে আদর করতো। কোনো একটা জিনিস খাইতে হলে সে মানে দেখতো আমি কোথায় আছি আমাকে খাওয়ানোর জন্য। তারপরে যদি দূরে থাকতাম, মানে আসতেছে না, তখন খুব স্লোভাবে খেত যাতে আমি এর মধ্যে আসি। যদি তাও না হতো খাবার রেখে দিত আমার জন্য, এরকম মানে আদর করতাম আমার দাদি। তো সেই দাদি আমার যখন পিঠের মধ্যে ফোসকা পড়ছে তখন মানে সে তো ভীষণ রেগে গেছে। শেষ মানে আমার বড় চাচা হলো গিয়া, মানে যে বললাম আমার বাবা পর্যন্ত ভয় পায়, সেই ছেলেকে গিয়ে মানে মার দিছে, থাপ্পড় দিছে, যে তুই আমার নাতিরে তুই আমার পিঠের মধ্যে ফুসকা ফলায় নিয়ে আসছে। তো বলতেছে, মা তুমি যে তারে এত আদর করো, কোনো সবই ঠিক আছে, ও লেখাপড়া করবে না, মাদ্রাসায় যাবে না, স্কুলে যাবে না, তো গরু রাখালো যদি না, তো তোমার নাতি কি করে খাবে, বড় হলে কি হবে? তো বলে যে ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমার নাতির জন্য আল্লাহ আছে, আমার নাতির জন্য আমি আমি দোয়া করবো আল্লাহর কাছে। আমার মনে হয় যে আল্লাহ মানে ওই আমার দাদি, এবং আমার দাদি খুব পরেজগার ছিল। আমি যখন ঢাকায় চলে আসলাম, আমার কিন্তু দুরন্তপনাটা আমার কিন্তু মানে দেশে যতটুকুই ছিল এটা এখানে এসে কিন্তু আমার একদম উল্টো হয়ে গেল, প্রশমন হয়ে গেল। উল্টো হয়ে গেল। উল্টো হয়ে মানে আমি দেখলাম যে আমার সিনিয়র একজন ভাই আমার স্কুলে যিনি পড়তেন, তার মানে পড়াশোনাটা অনেক ভালো ছিল, সে অনেক ভালো লেখাপড়া করতো, সবাই তাকে ভালোবাসতো। তখন আমি ওই তাকে আদর্শ মনে করলাম যে আমি ওরকম হতে হবে। কারণ হলো কি, ভালো পড়াশোনা করলে, ভালো খেলাধুলা করলে সবাই পছন্দ করে, সবাই মানে ভালোবাসে। তো তখন আমি চেষ্টা করলাম এবং চেষ্টা করে দেখলাম যে হ্যাঁ, ইটস পসিবল। যে আমি, এবং ওই যে বছর আমি আমার স্কুলে ভর্তি হলাম, সেই বছরে আমি যখন হাফ ইয়ারলি পরীক্ষা দিলাম, আমি 6 সাবজেক্টে ফেল করলাম। কারণ আমি ভর্তি হলাম 4 মাস সময় আমি ভর্তি হয়েছি। তো 6 মাসের সময় মানে বার্ষিক পরীক্ষা হলো, তো আমি 6 সাবজেক্টে ফেল করলাম। কিন্তু এর পরের থেকে যখন আমি চিন্তা করলাম যে না আমি ওরকম হব, তখন ওই 6 মাস, বাকি 6 মাস আমি পড়াশোনা করে আমি যে পরীক্ষা দিলাম, আমি কিন্তু ক্লাসের মধ্যে সেকেন্ড হলাম। তো এইটা, এই যে অনেক সময় মানে আমার কাছে যখন মনে করে যে কেউ বলে যে না ওর মাথা গোবর, ওর মাথার কিছু নাই, ওর পড়াশোনা হয় না, এটা কিন্তু আসলে তা না। জন্মগতভাবে সবাই প্রতিভা নিয়ে আসে। তো যখন আপনি পড়ালেখায় ভালো করতে থাকলেন, তখন আপনার কি মনে হলো যে বড় হয়ে আপনি কি হবেন? সবসময় আমি যেটা চাইতাম যে আমি ভালো মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতাম। আমি ক্লাস 8-এ না 7-এ যখন, না 7-এ যখন পড়ি খুব সম্ভবত, আমি আমার মাকে নিয়ে ঢাকা মেডিকেলে আমি গিয়েছিলাম চিকিৎসা করানোর, মায়ের চিকিৎসা করানোর জন্য। সেইখানে যাওয়ার পর ডাক্তার, আমরা যাওয়ার আগে আমরা বাইরে বসা ছিলাম, তো ডাক্তারের কাছে আরেকজন রোগী ছিল। সেই রোগীর প্রতি ডাক্তার যে ধরনের বিহেভ করলো, এইটা আমার ওই ছোট মনের মধ্যে, আমি তখন বললাম না যে 6-7 এরকম বোধহয় পড়ি, আমার এক্সাক্ট টাইমটা আমার মনে নেই, কিন্তু উনি যে দুর্ব্যবহার করলেন রোগীর সঙ্গে, আমার তখন মনে হলো যে এটা উনি ঠিক করছেন না। কারণ একজন ডাক্তার, তার তো মানে আদর্শই হলো গিয়ে মানুষের সেবা করার জন্য, এবং সে তার কথা দিয়ে রোগ ভালো করবে, ওষুধ দিয়ে রোগ ভালো করবে, ব্যবহার দিয়ে রোগ ভালো করবে, রোগীকে সে সান্ত্বনা দেবে। সেই জায়গায় তার সঙ্গে এরকম দুর্ব্যবহার করলে তো রোগী এমনিই মানে হতাশ হয়ে যাবে। তখন আমার মনে হলো যে আমি ডাক্তার হব। জি। আর আমি ঢাকায় আসার পর আরেকটা জিনিস আমার যেটা সবচেয়ে ভালো লাগতো, আমি খুব ছবি দেখতাম, ছবি আমার খুব ভালো লেগে গেল। এবং এই চলচ্চিত্র আসারও একটা মানে স্বপ্ন আমার। চলচ্চিত্র আপনাকে আজকের ইলিয়াস কাঞ্চন বানিয়েছে। এই জার্নিটা, আজকে যে আপনার এই দীর্ঘ জার্নি, এই ক্যারিয়ারের শুরুটা কিভাবে হয়েছিল? আমার এক বন্ধু, তারা ওই দেশ স্বাধীনের পর ওরা একটা নাটক করবে, এবং সেই নাটকের মধ্যে তারা ওই একজন নায়িকা ছিল চলচ্চিত্রের, জুলিয়া বলে নাম, সেই নায়িকাকে তারা নাটকের মানে জন্য তারা আনছে। এটা তাদের একটা বিশাল মানে, এটা কি পুরনো ঢাকাতে? হ্যাঁ, পুরনো ঢাকাতে, নারিন্দাতে। তো আর ডিরেকশনের জন্য আনলো আমাদের যে হিরো ছিলেন, পরবর্তী সময় ডাইরেক্টর হয়েছেন কায়েস সাহেব, আর্টিস্ট কায়েস সাহেব, ওনাকে ডাইরেক্টর হিসেবে নিয়ে আসা হলো।
তো এই দুইজন চলচ্চিত্রের মানুষকে নিয়ে আসছে আমার সঙ্গে রাস্তায় যখন আমার বন্ধু দেখা হলো বলে আসিস আমাদের এখানে নাটক আমরা করছি, কায়েস সাহেবকে নিয়েছি, জুলিয়াকে নিয়েছি, রিহার্সাল দেখতে আসে। আমি ওখানে যখন গেলাম, যাওয়ার পর কায়েস ভাই অনেকক্ষণ পর্যন্ত আমার দিকে তাকায় রইল। তাকায় থাকার পর তারপরে ওদেরকে বললো যে আপনার এই বন্ধুটাকে অভিনয় করতে বলছেন না কেন? তো বলে যে না, ওইটা তো আমরা নিজেরা আমাদের বন্ধু বান্ধবরা মিলে এটা চাঁদা দিয়ে করছি, এখানে তো ওর ইনভলভমেন্ট নাই। তো যাই হোক, ওইখানে আমাকে পরবর্তী সময় একটা ছোট্ট ক্যারেক্টার দিল ওই নাটকে। হ্যাঁ, ওই নাটকে। ওই ছোট্ট ক্যারেক্টার দেওয়াতে আমার কাছে খুব মানে এটা অপমানজনক মনে হলো যে আমি এরকম একটা ছোট্ট একটা চাকরের রোল করব, যেখানে ডাইরেক্টর আমাকে বলল, আমার দিকে তাকায় রইল অনেকক্ষণ পর্যন্ত, সেই রিকোয়েস্ট করলো তাদের নাটকে নেওয়ার জন্য। পরে আমাদের নিজেদেরই একটা সংগঠন ছিল, সেখানে এসে আমি কথাটা বললাম। আমি বললাম যে আমরা কি একটা নাটক করতে পারি না? তো সবাই রাজি হয়ে গেল। ওই নাটক করতে গিয়ে ওই নাটকের মধ্যে মানে ভাগ্যচক্রে আর কি আমার শ্রদ্ধেয় গুরু সুভাষ দত্ত উনি চিফ গেস্ট হলেন। ভাগ্যচক্রের জন্য যে আগে চিফ গেস্ট অন্যজন ছিলেন, তো উনি আসতে পারেন নাই, এক সপ্তাহ আগে জানালেন যে উনি আসতে পারবেন না, পরবর্তী সময় ওনাকে চিফ গেস্ট করা হয়েছে। উনি আমার ওই নাটক দেখলেন, নাটক দেখেই উনি আমাকে চলচ্চিত্রে অফার দিলেন। ওনার মাধ্যমে আপনি প্রথম বসুন্ধরা চলচ্চিত্রে অভিনয় করলেন, সেই থেকে আপনার চলচ্চিত্রের জার্নি শুরু হলো। জি, জীবনের শুরুর দিকে বা জীবনের কোনো পর্যায়ে কি চলার পথে কোনো বাধা পেয়েছিলেন? বাধা তো অনেক পেয়েছি, অসংখ্য বাধা, অনেক বাধা। এমনও হয়েছে যে বসুন্ধরা যখন রিলিজ হলো, আপনার ইউনিভার্সিটি কলেজে ছেলেদের কাছে পপুলার হলো, সুধীজনদের কাছে পপুলার হলো, কিন্তু যারা ছবি দেখলে পরে একটা ছবি সুপারহিট হয়, তৃণমূলের দর্শকরা, তারা কিন্তু এই ছবিটি ওইভাবে নেয়নি। কারণ যেহেতু এই ছবিটি ছিল একটা উপন্যাসের, আমাদের আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর তৈলচিত্র, বিখ্যাত উপন্যাস, এবং তৈলচিত্র মানে কি, এটা একটা আর্টের উপরে গল্প, তো সেটা একটা চিন্তা ভাবনাটা একটু উচ্চ পর্যায়ে, শিল্পধর্মী। হ্যাঁ, শিল্পধর্মী। তো যে কারণে সাধারণ মানুষের কাছে এই ছবির ইয়াটা ছিল না এরকম। তো আর শিল্পীদের একটা জিনিস হলো, প্রথম ছবি যদি ওরকম ভাবে সুপারহিট না হয়, তাহলে কিন্তু তার জীবনে অনেক কষ্ট হয় তাকে আবার নতুন করে ওই জায়গায় আসা। তো আমার ক্ষেত্রেও তাই হলো। আমাকে কিন্তু বসুন্ধরা রিলিজের পর আমাকে অন্য কোনো ডাইরেক্টররা কিন্তু আমাকে আর নিল না। তো নিল না যখন, তখন আমার গুরু যিনি, উনি তখন চিন্তা করলেন, ছেলেটিকে আনলাম আর কেউ নিল না, তাহলে একে যদি মানে আসা যাওয়ার মধ্যেও যদি না রাখি, তাহলে তো হারিয়ে যাবে। তখন উনি আরেকটা ছবি বানালেন, সেই ছবিটা বেসিক্যালি ছিল শিশুর উপরে, সুভাষ দত্তেরই ছবি। সেটা হলো আবার আরেকটা মানে উপন্যাসের ছবি, সেটা হলো ডুমুরের ফুল। হ্যাঁ, ডক্টর আশরাফ সিদ্দিকীর গলির ধারে ছেলেটি অবলম্বনে ডুমুরের ফুল। তো ডুমুরের ফুল একটা ছেলে, তার উপরে এই গল্পটা। তো তারপরেও উনি আমাকে নিলেন যেন আমার যাওয়া আসাটা যেন চলে, যেন আমি হারিয়ে না যাই। সেকেন্ড ছবি আমি করলাম। এরপরে এরকম করতে করতে তো ওই ছবিও আপনার ব্যবসায়িকভাবে হয় না, পুরস্কার পেয়েছে, বসুন্ধরা পুরস্কার পেয়েছে, ডুমুরের ফুল পুরস্কার, ডুমুরের ফুল বাইরেও পুরস্কার পেয়েছে, ওই ছেলেটিও পুরস্কার পেয়েছে, শাকিল ওটাতে অভিনয় করেছিল। এরপরে যে ছবিগুলো আসলো সেগুলো ওরকম ভাবে মানে করতে পারেনি, এবং লাস্টে মানে একজন বড় পরিচালকের ছবিতে কাজ করলাম, সুন্দরী। সেই সুন্দরী ছবিটাও পরবর্তী সময় উনি মানে গল্পটা যেভাবে নিয়ে যাওয়ার কথা, নায়কের উপরে থাকতে হবে ইয়েটা, লাস্ট ক্লাইম্যাক্সটা, ওখানে মারামারির ব্যাপার ছিল, উনি পরে মানে আমার উপরে আত্মবিশ্বাস রাখতে পারলেন। উনি তখন ওই জিনিসটাকে নায়িকার উপরে নিয়ে গেলেন, কিন্তু গল্প শুরু দিয়ে বিগিন দিয়ে যেভাবে নিয়ে গেছে, দর্শকদের আশা ছিল যে আমি যেন কিছু করি, ভিলেনের কে যেন আমি যেন এটাই করি, কিন্তু ভিলেনকে আমি কিছু করতে পারলাম না। আমি এত ট্রেনিং নিলাম, এত কিছু করলাম, আমি কিছু করলাম না, নায়িকা তাকে মেরে ফেলল। তো এই কারণের জন্য দেখা গেল যে ওই ছবিটাও ব্যবসায়িকভাবে ওরকমই করতে পারলো না। প্রায় পরপর আমার বোধহয় 7-8টা ছবি এরকম ব্যবসা সফল চলচ্চিত্র হলো। এবং সত্যি কথা বলতে কি, যে আমি রাস্তায় যখন বেরোতাম, আমি এমনও শব্দ শুনি ভোদাই হিরো, এরকমও শুনেছে। তো এই ভোদাই হিরো থেকে আবার মানে নিজেকে মানে একটা জায়গায় নিয়ে আসা, এর জন্য যে পরিশ্রম, যে কষ্ট, যে শ্রম, কখনো কারো কাছ থেকে দুঃখ পাওয়া, কান্না করা, বাসায় এসে কাঁদা,
আয়নার সামনে কাঁদা, বহু কান্না, মানে বহু কষ্ট তখন কিন্তু আমার জীবনে গেছে। কিন্তু সেইগুলো চড়াই উতরায় পার হয়ে তারপরে কিন্তু আজকে ইলিয়াস কাঞ্চন। তো আপনার এই সাফল্যের পেছনে বিশেষ কারো কোনো সহযোগিতা ছিল? আজকে আমাদের অনুষ্ঠানে বসে আপনি যাদের নাম নিতে চান, যাদের কথা বলতে চান। একটি মানুষ মানে যখন কাজ করে তার সঙ্গে কিন্তু মানে অনেকেই যুক্ত থাকে। এখন সেই যুক্তর মধ্যে আমি তো বলবো যে আসলে মানে অনেকেই আমাকে সাহায্য করেছেন। তার মধ্যে আমি আহমদ জামান চৌধুরী, যিনি মারা গেছেন, সাংবাদিক ছিল, চিত্রালী সাংবাদিক ছিল, ওনার অবদানের কথা বলবো। যেমন দারা শিকো সাহেব, উনি একটা সময় আমি মনে করতাম উনি আমার বাবার মতোই, উনি আমাকে মানে উপদেশ দিতেন, আমাকে সেইভাবেই দেখতেন। এরকম অনেকেই আছেন যাদের অবদানের কথা মানে। আপনার একটি দীর্ঘ একটি সামাজিক আন্দোলন আছে, আপনি 1993 সাল থেকে যে আন্দোলনটি চালিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশে, নিরাপদ সড়ক চাই, সেটি সম্পর্কে জানতে চাই। হজ করে আসার পরে দিয়ে কিন্তু সত্যিকার অর্থে 4 মাস পরেই কিন্তু আমার স্ত্রী মারা গেল। আমার স্ত্রী যখন 4 মাস পরে মারা গেল তখন কিন্তু আমার বাচ্চাগুলো খুবই ছোট ছোট। তো আমার মানে এদের কথা চিন্তা করে আমি চিন্তা করলাম যে মা নেই, এদেরকে বাবা হিসাবে আমাকে মা বাবা দুইটা সেজে আমি ওদেরকে মানুষ করতে হবে। তখন আবার আমি ডিসিশন নিলাম যে আর চলচ্চিত্রতে কাজ করব না, আমার সন্তানদের জন্য আমি স্যাক্রিফাইস করব, আমার জীবনটাকে স্যাক্রিফাইস, আমার প্রফেশনকে স্যাক্রিফাইস করব। তো সেই সময় অনেক লোকে আমার বাড়িতে আসছিল আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, নেতা নেত্রীদের থেকে শুরু করে সাংবাদিকরা, সমাজের সুধীজনরা আমার বাসায় আসছিল। তো এসে মানে মানে যেদিন একজন সাংবাদিক এসে শুনলো যে আমি এই কথা বলেছি, আমি চলচ্চিত্র ছেড়ে দেবে, তখন উনি আমাকে বললেন যে ইলিয়াস সাহেব, আপনার বাসায় যে আমরা আসলাম এটা কিসের জন্য আসছি আপনি কি একবার ভেবে দেখেছেন? তো বললো যে আপনি ইলিয়াস কাঞ্চন, এর জন্য কিন্তু আপনার বাড়িতে আসছি। আজকে যে আপনার বাড়িতে আসছে, আজকেও কিন্তু অনেক লোক মারা গেছে সড়ক দুর্ঘটনা, তাদের বাসায় কিন্তু আমরা যাইনি। কিন্তু এই যে দেখেন নেতারা আসছে, সমাজের বিভিন্ন লোকেরা আসছে, আমি আসছি, এটা কিন্তু আপনি ইলিয়াস কাঞ্চন বলে আসছি। কিন্তু আপনি ইলিয়াস কাঞ্চন কিভাবে হয়েছেন আপনি কি কখনো চিন্তা করেছেন? আমার তো মন ভালো ছিল না, আমি চুপ করেছিলাম, ওনার কথাগুলো শুনছিলাম। এই দেশের মানুষ আপনাকে ভালোবাসে, আপনি যখন ভিলেনকে মারেন তখন তারা তালি দেয়, আপনি যখন কাঁদেন তখন কিন্তু তারা কাঁদে। সেই মানুষগুলোর জন্য আজকে আপনি ইলিয়াস কাঞ্চন। আমি মানে স্বীকার করি এবং দুঃখ প্রকাশ করি যে আপনার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আপনার কষ্ট লেগেছে, আপনার সন্তানের কষ্ট, সব ঠিক আছে, কিন্তু যে মানুষগুলো আপনাকে ভালোবাসে সেই মানুষগুলোও তো মারা যাচ্ছে। তো আপনার স্ত্রীকে আপনি বাঁচাতে পারলেন না, কিন্তু আপনার ভালোবাসার যে মানুষগুলো এখনো বেঁচে আছে তাদেরকে কি আপনি বাঁচাতে চেষ্টা করতে পারেন না? আপনি তো নায়ক তাদের। আপনি যদি আন্দোলনটা করেন তারা আপনার পাশে এসে দাঁড়াবে, আপনি ওই মানুষগুলোকে আপনি বাঁচাতে পারেন, আপনি একজন চালককে বাঁচাতে পারেন, একজন মালিককে বাঁচাতে পারেন, একজন সাধারণ পথচারী যাত্রীকে আপনি বাঁচাতে পারেন। এইটা আমাকে প্রায় আমি 15 দিনের মতো আমি ভাবছি। ভাবার পর আমি তখন আমি ডিসিশন নিলাম অক্টোবরে আমার স্ত্রী মারা গেল, নভেম্বরে আমি ডিসিশন নিলাম এবং আমি চলচ্চিত্রের লোকদেরকে বললাম। ওরা আমাকে বলে না 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 এই কাজ করো না, চলচ্চিত্রের মানুষ হলো আকাশের তারার মতো, তারা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকতে হবে। তুমি যদি সাধারণ মানুষের সঙ্গে হাঁটা চলাফেরা করো তাহলে তো তোমার দাম থাকবে না, মূল্য থাকবে না, তুমি কিন্তু চলচ্চিত্র থেকে হারিয়ে যাবে। আমার কেন জানি আমার সেদিন মনে হলো যে মানুষগুলোর জন্য আমি ইলিয়াস কাঞ্চন হয়েছি সেই মানুষগুলোর উপকার করতে গিয়ে যদি আমি আবার রাস্তার মানুষ হয়ে যাই আমার কোনো আপত্তি নেই, কারণ তারাই তো আমাকে ইলিয়াস কাঞ্চন বানিয়েছে। আর তাদেরকে ভালোবাসার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ আমাকে ওরকম জায়গায় নিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি। আর যদি সেটাও করে তাও আমি এই আন্দোলন করব। শুধু কিন্তু এই দেশের কথা চিন্তা করে, আমাকে যারা ভালোবাসে সেই ভক্তদের কথা চিন্তা করে এই আন্দোলন কিন্তু আমার স্ত্রীকে ফেরত পাওয়ার জন্য কিংবা নিজে সম্মানিত হওয়ার জন্য, আমার স্ত্রীকে সম্মানিত করার জন্য নয়। সবার উপরে আমাদের এই দেশ। একজন অবশ্যই কর্মী হিসেবে, একজন সমাজকর্মী হিসেবে আপনি এর চেয়ে বড় আর কোনো কিছু না। আমার জীবনের সবচেয়ে বড় পাওনা হলো আমি আমার দেশ পেয়েছি। আপনি কেমন দেশের প্রত্যাশা করেন? আমি এই দেশের প্রত্যাশা করি, সত্যিকার অর্থে আমি যে প্রত্যাশা করি, ন্যায় বিচার যেন পায় মানুষ, দুর্নীতি যেন দূর হয় এবং
দেশ যেহেতু আমাদের সকলের, এই অধিকার যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে এবং একটি মানুষও যেন মানে না খেয়ে এবং তার বাসস্থান, তার খাওয়া, এই যে মৌলিক অধিকারগুলো এইগুলো যেন সে লাভ করতে পারে। এবং এটা যদি পায় তখনই আমি মনে করব যে শহীদরা রক্ত দিয়ে গেছে, যে উদ্দেশ্যে রক্ত দিয়ে গেছে দেশের জন্য, এই দেশের মানুষগুলোর জন্য, সেটা সেদিনে বাস্তবায়িত হবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি। এই অনুষ্ঠান নির্মাণে আমাদের সহযোগিতা করবার জন্য এবং কষ্ট করে স্টুডিওতে আসবার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট উপহার। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও আমি বলতে চাই, দেশটি আসলে আমাদের এবং আমাদেরকে দিয়ে গেছেন রক্ত দিয়ে, মা বোনের ইজ্জত দিয়ে। অনেকে আহত পঙ্গু হয়েও এখনো আছেন, তাদের বিনিময়ে কিন্তু আমাদের দেশটি। আসুন আমরা সকলে মিলে একবার শুধু আমরা চিন্তা করে একটা কাজ করি। আমি যখন যে কাজটা করব সেই কাজে কারো কোনো কষ্ট হচ্ছে কিনা, কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, যদি সেটি হয় তাহলে সেইভাবে সেই কাজটি আমরা করব না। যাতে মানুষের উপকার হয় এবং নিজেরও উপকার হয়, সেইটি যদি হয় তাহলে আমরা সেই কাজ করব। প্রিয় দর্শক, আমরা একজন সফল মানুষ, চলচ্চিত্র ব্যক্তিত্ব, সমাজকর্মী, মানবতার সেবায় অনন্য মানুষ, চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের শূন্য থেকে শিখরে উঠবার গল্প শোনাবার চেষ্টা করেছি। ইলিয়াস কাঞ্চনের অনেক অজানা গল্প শুনলাম। পরবর্তী পর্বে আমরা এমনি একজন সফল মানুষের শূন্য থেকে শিখরে উঠবার গল্প শোনাবার আশা ব্যক্ত করছি। সে পর্যন্ত বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন।